ওকে, আসসালামু আলাইকুম। আজকে কলেজ অ্যাডমিশনের কেমিস্ট্রি পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, এনডিসি 17 ব্যাচ ছিলাম। সো কেমিস্ট্রিতে তোমাদের কি কি পড়া উচিত, কি কি পড়া তোমাদের লাগবে সেই সম্পর্কে আজকে মোটামুটি একটা ওভারঅল ধারণা দিব ইনশাল্লাহ। সো আমরা আসো আজকে নিচে থেকে শুরু করি, অর্থাৎ 12 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর অধ্যায় পর্যন্ত যাব। সো তোমরা যারা লাইভ ক্লাসটা দেখছো সবাই শেয়ার করে দাও, এবং যাতে তোমাদের সব ফ্রেন্ডরা অ্যাটেন্ড করতে পারে। এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবা। সো চলো আমরা 12 নম্বর অধ্যায় থেকে আস্তে আস্তে শুরু করি, কি কি আমাদের পড়া উচিত, কি কি পড়তে হবে। সো আমরা যদি অধ্যায় 12 দেখি, আমাদের জীবনের রসায়ন এই চ্যাপ্টারটা কি কি ছিল আমাদের। যদি দেখো এই চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউ টাইপের কোশ্চেনগুলি আমাদের বেশি ছিল, আর রিটেন টাইপের যে কোশ্চেনগুলো ছিল তা হচ্ছে যেমন গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ভিনেগার, এই সকল কিছুর প্রস্তুতি সম্পর্কে আমাদের জানতে হতো, এগুলির প্রস্তুতি, এগুলির ব্যবহার। সো এখানে যদি দেখো আমরা যদি দুটো জিনিস লিখি, যেমন টয়লেট ক্লিনার আর গ্লাস ক্লিনার, এগুলো কি কি সম্পর্কে আমাদের পড়তে হবে। যেমন এদের প্রধান উপাদানটা কি, এদের মূল উপাদান কি। যেমন প্রধান উপাদান যদি বলো, যেমন টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়া। আর গ্লাস ক্লিনারের ক্ষেত্রে যদি বলো শুধু অ্যামোনিয়া। এরপর কি বিরঞ্জক পদার্থ কি এদের, বিরঞ্জক পদার্থ বলতে বোঝাচ্ছে যে রং দূর করে, রঙিন পদার্থগুলো অপসারণ করে, প্রশমিত করে। সো বিরঞ্জক পদার্থ হিসেবে টয়লেট ক্লিনারে কি ইউজ করা হয়, সোডিয়াম হাইপোক্লোরাইট অথবা ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। এগুলি সম্পর্কে আশা করি তোমরা সবাই এসএসসিতে পড়াশোনা করেছো। গ্লাস ক্লিনারে কিন্তু ক্যালসিয়াম হাইপোক্লোরাইটটা ইউজ হয়। এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে, যে শর্ট কোশ্চেনে করলো যে গ্লাস ক্লিনারে কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয় না, গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কেন সোডিয়াম হাইড্রোক্সাইড না। এরপর আবার যদি প্রশ্ন করা হয় বিরঞ্জক পদার্থ হিসেবে গ্লাস ক্লিনারে কেন সোডিয়াম হাইপোক্লোরাইট ইউজ করা হয় না, এগুলোর উত্তর কি হবে। যেমন তুমি একটু দেখো, যদি আমি বিরঞ্জক পদার্থ হিসেবে ইউজ করি, বিরঞ্জক পদার্থ হিসেবে সোডিয়াম হাইপোক্লোরাইট কেন গ্লাস ক্লিনারে ইউজ করা হয় না। কারণ তুমি যখন গ্লাস ক্লিন করবা, গ্লাস ক্লিনারের জন্য এই সোডিয়াম হাইপোক্লোরাইট তুমি যদি ইউজ করো, সোডিয়াম হাইপোক্লোরাইট অনেক ক্ষতিকারক একটা পদার্থ, অনেক ক্ষয়কারক একটা পদার্থ। তুমি যদি এটা দিয়ে ইউজ করো তাহলে তোমার কি হতে পারে, হাতের ত্বকে পারে। সো এই জন্য ইউজ করা হয় না। এবার যদি আমি তোমাকে বলি টয়লেট ক্লিনারে কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, গ্লাস ক্লিনারে কেন ইউজ করা হয় না। সিমিলার দেখো, গ্লাস ক্লিনারের, গ্লাস কি ধরনের পদার্থ, গ্লাস কিন্তু সিলিকনের পদার্থ। গ্লাসের তুমি যদি উপাদান দেখো, গ্লাস কিন্তু SiO2 এর একটা পদার্থ, ঠিক আছে, SiO2 দ্বারা যুক্ত হয়ে একটা গঠন। সো তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাস ক্লিনারে ইউজ করো তাহলে কি হবে জানো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই গ্লাস বা কাঁচ বিক্রিয়া করে ফেলবে। যদি বিক্রিয়া করে কাঁচ উল্টা, তুমি কাঁচ পরিষ্কার করতে গিয়ে কাঁচ উল্টা ক্ষয় হয়ে যাবে, বুঝতে পারছো। সেই জন্য গ্লাস ক্লিনারে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় না। সো এইসব টাইপের কোয়েশ্চেন আসতে পারে শর্ট কোয়েশ্চেন হিসেবে। সাপোজ তোমাদের এত বড় কোয়েশ্চেন কিন্তু দিবে না, খুব বড় লেভেলের, যেমন আমরা সৃজনশীলে কি উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন ইউজ করতাম, যে 4 নম্বরের কোয়েশ্চেন ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এরকম টাইপের কোয়েশ্চেন আসবে না। আসতে পারে শর্ট কোয়েশ্চেন টাইপের, এক কথার উত্তর টাইপের, অনেকের এমসিকিউ আসতে পারে, আবার অনেকের কিছুটা বড় কোয়েশ্চেন বলতে কিছু বিক্রিয়া কেন হয়, কারণ কি, এইসব টাইপের। সো আবার টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার আরো কিছু জিনিস যেটা আমাদের অবশ্যই পড়তে হবে, ক্রিয়া কৌশল অবশ্যই এটা দুইটারই পড়তে হবে। অর্থাৎ টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে, গ্লাস ক্লিনার কিভাবে গ্লাস পরিষ্কার করে, কিভাবে জীবাণু দূর করে, কিভাবে বিরঞ্জক রঙিন পদার্থ দূর করে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। সেগুলো তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা অবশ্যই সেগুলো পড়ে নিবে। সবাই অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাই অংশগ্রহণের সুযোগ পায়, এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে।
আমাদের 12 নম্বর অধ্যায় থেকে আর কি কি পড়তে পারি। অ্যাকচুয়ালি আমি তোমাদের যদি বলি তোমরা কি করবা, অ্যাকচুয়ালি পুরো বইটাই একবার রিভাইজ দিবা, পুরো বইটাই শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভাইজ দিবা, একবার চোখ বুলায় যাবা কি কি ছিল, কি কি পড়ছিলাম আমরা। কারণ একটু খেয়াল করো যে তোমার কিন্তু কোয়েশ্চেন থাকবে, কিছু কিছু কলেজের ক্ষেত্রে কোয়েশ্চেন থাকতে পারে পুরো এমসিকিউ টাইপের, আবার কিছু কিছু কলেজে এমসিকিউ রিটেন এরকম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, আবার রিটেনও থাকতে পারে। সো আলটিমেটলি তোমার কিন্তু পুরো বইটাই তোমার সিলেবাস, বইয়ের বাইরে থেকে অবশ্যই কিছু আসতেছে না, বই থেকেই আসবে সব কোয়েশ্চেন। সো বই থেকে যেহেতু আসবে তার মানে তুমি অবশ্যই জিনিসগুলো কিন্তু পড়াশোনা করছো, তুমি কিন্তু এসএসসি প্রিপারেশনের সময় এই জিনিসগুলো কিন্তু পড়ে গেছিলা। সো আলটিমেটলি তোমার কিন্তু বইটা যদি খুব ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু হবে। কিন্তু ঝামেলা কি, এই এতদিনের একটা প্যান্ডেমিকের জন্য আমাদের অনেক কিন্তু পড়ালেখা থেকে একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, অনেক দিন ধরে পড়াশোনা করা হচ্ছে না, বা এসএসসির বইগুলো অবশ্যই পড়াশোনা করো নেই। সো আলটিমেটলি জিনিসপত্রগুলি ভুলে গেছো। সো এই কয়দিন যে সময় আছে, 2-3 দিন যেই কয়দিনই সময় আছে, অবশ্যই আমার তোমাদের জন্য সাজেশন থাকবে বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তুমি এসএসসি লেভেলে যা যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, যা যা পড়ছিলা, সেগুলো যদি তোমার প্রিপারেশনে থাকে অবশ্যই তোমার কলেজ ভর্তি পরীক্ষা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। সো এই বিশ্বাস অবশ্যই রাখবা। সো অবশ্যই এমন যেন না হয় যে কোয়েশ্চেন একটা দেওয়া হইলো, তুমি জানো যে এসএসসির সময় সেই কোয়েশ্চেনটা খুব ভালো করে সুপার লেভেলের প্রিপারেশন ছিল, সাপোজ লাশ আর ক্লিয়ার নীতি তোমাকে থেকে কোয়েশ্চেন আসলো, তোমার সুপার প্রিপারেশন ছিল, এটা সম্পূর্ণ মুখস্থ ছিল, একদম বললেই ঠাড়ায় লিখে ফেলতা, এরকম টাইপের একটা প্রিপারেশন ছিল। বাট এতদিনের পড়ার না কারণ, এতদিন তোমার রিভাইসের না থাকার কারণে তুমি জিনিসটা পুরো ভুলে গেছো। সো এমন যেন আফসোস করতে না হয় যে আমি পারতাম কিন্তু জাস্ট রিভাইস দিলাম না দেখে আমি লিখতে পারলাম না, আমি একটা সুন্দর একটা অপরচুনিটি মিস করলাম, এরকম যেন না হয়। সো অবশ্যই একটু কষ্ট করলে হলেও এই কলেজ ভর্তি পরীক্ষার এই কিছুদিন শেষ সময়ের প্রস্তুতি বলতে পারো, তোমরা বইটা খুব ভালো করে অবশ্যই পড়বা, বেসিক জিনিসগুলো অবশ্যই ভালো করে পড়বা। যেমন এই 12 নম্বর অধ্যায় নিয়ে যেহেতু কথা বলতেছি, এই অধ্যায়ে যেই সকল বিক্রিয়াগুলি দেখছো তুমি অবশ্যই পড়বা, এর ব্যবহারগুলি পড়বা, এমসিকিউদের জন্য যেগুলি আমরা পড়তাম সবগুলি অবশ্যই দেখবা। যেমন আমি তোমাকে বলি সাবান প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের এসএসসি লেভেলে, সাবান প্রস্তুতি। এরপর তুমি যদি দেখো ডিটারজেন্ট প্রস্তুতি, সাবান ডিটারজেন্ট প্রস্তুতি, এইগুলো জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়বা, ঠিক আছে। এরপর কি ভিনেগার প্রস্তুতি ছিল, মনে আছে ভিনেগার প্রস্তুতি, এই জিনিসগুলো কিন্তু আমাদের এসএসসিতে পুরো হট টপিক ছিল, যে সবসময় আমরা পড়ছি, ঠিক আছে, একদম মেইন জিনিস। সো এই মেইন জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বা। সো ভিনেগার প্রস্তুতি, ডিটারজেন্ট প্রস্তুতি এবং এগুলো সংকেত কি, ঠিক আছে, এই সকল যে ইনফরমেশনগুলি বইয়ে লেখা আছে, বইয়ে সব কিছুই আছে। সো এই জিনিসগুলো অবশ্যই দেখে যাবা। ওকে, এবার আসো 12 নম্বর অধ্যায় থেকে এই জিনিসগুলোই। এবার যদি আগের অধ্যায় 11 নিয়ে যদি কথা বলতে চাই, অধ্যায় 11তে কি ছিল? অধ্যায় 11 খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল, অনেকের ভয় এই চ্যাপ্টারটা সম্পর্কে, যে জৈব যৌগ চ্যাপ্টারটা। তো অবশ্যই চ্যাপ্টারটার নাম জৈব যৌগ না, খনিজ সম্পদ জীবাশ্ম এরকম টাইপের নাম ছিল। সো জৈব যৌগর এই পার্টটা পুরো এই চ্যাপ্টারটাকে কভার করা হয়েছিল। তোমরা অবশ্যই অনেকে জৈব যৌগ পার্টটা খুবই ভালো করে পড়ছো আমি জানি, বা অনেকে কিন্তু চোরামি করছে আমি জানি, অনেকে তোমরা চোরামি করছো যে ভাবছো যে জৈব যৌগটা না পড়ি, জৈব যৌগ স্কিপ করি, অন্যান্য চ্যাপ্টার ভালো করে পড়ি। জৈব যৌগ কখনোই স্কিপ করা উচিত না, কারণ ইন্টার লেভেলে তুমি যখন যাবা জৈব যৌগ নিয়ে আলাদা একটা বই আছে, বইয়ের একটা বিশাল অধ্যায় আছে। আগে আমাদেরও আরো আগে ছিল যে জৈব যৌগ নিয়ে পুরো একটা বই ছিল। সো তোমাকে জৈব যৌগ কোনোভাবে স্কিপ করা যাবে না, এবং তোমরা মানে মোটামুটি শিওর থাকো জৈব যৌগ, মোলারিটি, ঠিক আছে, এইসব চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অবশ্যই থাকবে। এইসব চ্যাপ্টার থেকে এমসিকিউ বলো, রিটেন বলো, কোয়েশ্চেন করবেই 100% শিওর। তো জৈব যৌগ থেকে কি পড়বো? আলটিমেটলি হচ্ছে কি পড়বো বলতে আসলে সবই পড়বা, সবই রিভাইজ দিয়ে যাবা, যেন তুমি আসলে পারো, লিখতে পারো, যেন তোমার অনেক কিছু তোমরা কিন্তু সবই পড়ছো জৈব যৌগ সম্পর্কে। জাস্ট আমি যদি বলি তোমরা কি কি পড়ছিলা, যেমন আমি যদি মেইন কিছু বলি, বিক্রিয়ার কথা যদি বলি, কি কি বিক্রিয়া আমরা দেখছিলাম মনে আছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, তাই না? তো অ্যালকিনের কি কি বিক্রিয়া দেখছিলাম, অ্যালকিন প্রস্তুতি দেখছিলাম। আমরা একটা থেকে আরেকটা কিভাবে যাইতে পারি সেই বিক্রিয়াগুলি যদি একটু বলি, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার একটা বিক্রিয়া ছিল, মনে আছে? অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে কিভাবে যায়? অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার বিক্রিয়া হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া। অ্যালকিনের সাথে কোনো একটা হ্যালোজেনের বিক্রিয়া দিবা, সাপোজ একটা হ্যালোজেন ধরো ব্রোমিন দিলাম, আর অবশ্যই এই বিক্রিয়াটা সূর্যের আলোর উপস্থিতিতে হতে হবে, সেজন্য ইউভি দিলাম, আল্ট্রাভায়োলেট, অর্থাৎ সূর্য রশ্মির উপস্থিতিতে বিক্রিয়াটা হয়।
সূর্যরশ্মির উপস্থিতিতে আমরা অ্যালকিন থেকে কিন্তু এভাবে অ্যালকাইল হ্যালাইড পাইতে পারি। অ্যালকাইল হ্যালাইড প্রায় লাভ কি? এই অ্যালকাইল হ্যালাইড খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি ইন্টারে যখন উঠবা দেখবে অ্যালকাইল হ্যালাইড থেকে মোটামুটি সব কিছুই বানানো যাচ্ছে, মোটামুটি সব জৈব যৌগের সবগুলো জাতকই অ্যালকাইল হ্যালাইড থেকে বানানো যায়। আমি জাস্ট তোমাদের দুইটা বিক্রিয়া দেখাচ্ছি যেটা তোমরা 9-10-এ খুবই ভালোভাবে পড়ছিলা, হয়তো বা অনেকের মনে আছে, অনেকে ভুলে গেছো। আমি জাস্ট বলতেছি, দেখো অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি অন্য একটা পেন দিয়ে লিখছি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলা, একটা দিলা জলীয় মাধ্যমে, অর্থাৎ যে মাধ্যমে পানি আছে, লাইক অ্যাকুয়াস মিডিয়াম বলি আমরা, AQ দিয়ে লেখি। আরেকটা দিলা জলীয় মাধ্যম না, অ্যালকোহলিক মিডিয়াম, ALC, অ্যালকোহলিক বুঝাইলাম, অ্যালকোহলিক দ্রবণে দিলাম। জলীয় দ্রবণে দিলে বিক্রিয়াটার মাধ্যমে আমরা যেই জাতকটা পাই সেটা কি হয়? আশা করি তোমাদের সবার মনে আছে, অ্যালকোহল উৎপন্ন হয়ে যায়। তো জলীয় দ্রবণে যদি আমি বিক্রিয়াটা দিই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড, আমি পাই অ্যালকোহল। সিমিলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ জাস্ট আমি জলীয় দ্রবণের পরিবর্তে অ্যালকোহলিক মিডিয়াম দিলাম, অ্যালকোহলীয় দ্রবণ দিলাম, তাহলে কি হয়? আশা করি মনে আছে তোমাদের, অ্যালকিন হয়, অ্যালকিন পাওয়া যায়। সো আমি যদি জলীয় দ্রবণ দিই পাই অ্যালকোহল, আমি যদি অ্যালকোহলিক দ্রবণ দিই পাই হচ্ছে অ্যালকিন। সো তুমি দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালকোহল পেতে পারি, অ্যালকিন পেতে পারি। এভাবে কিন্তু আমি একটা জৈবজাতক থেকে অন্য একটা জৈবজাতকে রূপান্তর করতে পারি কিছু সিম্পল বিক্রিয়ার মাধ্যমে। সো এই বিক্রিয়াগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের কলেজ ভর্তি পরীক্ষার জন্য এই বিক্রিয়াগুলি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই লাইভ সেশনটা শেয়ার করে দাও এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোয়েশ্চেনটা করতে পারো। ওকে, কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই বলবে। আচ্ছা, এবার আমরা আরো একটু আগাই যে আমরা অ্যালকোহল থেকে কি কি পাইতে পারি। তোমাদের বইয়ে খুবই বিখ্যাত কিছু জিনিস ছিল, এই জিনিসটা আশা করি সবাই বুঝছো, সবার মনে আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল এটা। ওকে, আমরা যদি অ্যালকোহল নিয়ে একটু কথা বলি, অ্যালকোহল থেকে কি কি পাইতে পারি একটু খেয়াল করো দেখি, মনে আছে নাকি তোমাদের? অ্যালকোহল থেকে আমি যদি জারণ বিক্রিয়া দিই, এটা হচ্ছে জায়মান অক্সিজেন, এটা দিয়ে বোঝানো হচ্ছে বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। অ্যালকোহলের জারণের ফলে কি উৎপন্ন হয় আশা করি তোমাদের সবার মনে আছে, বিখ্যাত বিক্রিয়া অ্যালকোহলের জারণের ফলে আমরা পাই অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। সিমিলারলি এই অ্যালডিহাইড বা কিটোন যে পাবো তাকে যদি আমি আবার জারণ করি, অর্থাৎ তাকে যদি আমি জার্মান অক্সিজেনের উপস্থিতিতে আবার জারণ বিক্রিয়া দেই, তাহলে আমরা কি পাই বলতো? জৈব অ্যাসিড পাই। জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সেম কথা। সো তার মাধ্যমে কিন্তু আমরা জৈব অ্যাসিড পাই। সো দেখো আমরা কিন্তু অনেক কিছু শিখলাম, যেমন আমরা ফার্স্টে শিখলাম অ্যালকেন, অ্যালকেন থেকে কিভাবে আমি অ্যালকাইল হ্যালাইডে যেতে পারি, যেমন RCl দিয়ে আমি বুঝাইলাম অ্যালকাইল হ্যালাইড, বা RX দিয়ে লিখলাম। সো অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমি অ্যালকোহলে যেতে পারি, অ্যালকোহল থেকে কিভাবে আমি অ্যালডিহাইডে যেতে পারি, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে যেতে পারি, একটার সাথে একটা রূপান্তরটা তোমরা কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। সো এই জিনিসগুলো থেকে কিন্তু ট্রিকি কোশ্চেন থাকতে পারে। কেউ কোশ্চেন করতে পারো ভাই এখানে জার্মান অক্সিজেন কিভাবে আসলো? আসলে এখানে আমি জার্মান অক্সিজেন জাস্ট বোঝানোর জন্য দিয়েছি যে জারণ বিক্রিয়া এখানে আসলে ইউজ করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, এটা আসলে জারক পদার্থ হিসেবে কাজ করে। এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে, সেই জায়মান অক্সিজেনটাই আসলে জারণ বিক্রিয়া ঘটে থাকে, যার ফলে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড পাই। এটা মোটামুটি আমাদের ছিল বেসিক বিক্রিয়াগুলো। এই বেসিক বিক্রিয়াগুলো অবশ্যই সবাইকে জানতে হবে। যেমন তোমাদের MCQ যাদের কোশ্চেন থাকবে তাদের কোশ্চেন করতেই পারে যে
অ্যালকোহলের জারণের ফলে কি উৎপন্ন হয়। সাপোজ অপশনগুলি এরকম থাকলো, 1 নম্বর অপশন দিল অ্যালডিহাইড, 2 নম্বর অপশন দিল কিটোন, হ্যাঁ, 3 নম্বর অপশন দিল অ্যালকিন, 4 নম্বর অপশন দিল 1 ও 2। ঠিক আছে, ক ও খ। তো অ্যান্সার হবে অবশ্যই ক ও খ, কারণ কিছু প্রকার অ্যালকোহল আছে যাদেরকে 1 ডিগ্রি অ্যালকোহল বলে, যেটা তোমরা আরেকটু বড় হলে শিখবা বা অনেকে হয়তো বা জানো। সো কিছু প্রকার অ্যালকোহল আছে 1 ডিগ্রি অ্যালকোহল, যাদেরকে আসলে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, আর কিছু প্রকার অ্যালকোহল আছে যাদেরকে জারণ করলে আসলে কিটোন পাওয়া যায়। সো তোমাকে যদি এরকম টাইপের এমসিকিউ কোশ্চেন থাকতেই পারে। আর যাদের রিটেন কোশ্চেন থাকবে, রিটেন কোশ্চেনে কিরকম কোশ্চেন থাকতে পারে, যে তোমার একটা অ্যালকেন দিয়ে দিল, অ্যালকেন থেকে তোমার অ্যালডিহাইড বানাইতে বলবো। যে একটা অ্যালকেন দিয়ে দিল, সাপোজ একটা অ্যালকেন কিরকম অ্যালকেন হতে পারে, সাপোজ একটা 2 কার্বনের অ্যালকেন, 2 কার্বনের অ্যালকেনকে মিথেন ইথেন, সো C2H কি 2n+2, মনে আছে তো, 2 দুগুণে 4 5 6, সো CH3 অ্যাকচুয়ালি। সো এরকম তোমাকে বলে দিল যে ইথেন থেকে তুমি অ্যালডিহাইড বানায় দাও। ঠিক আছে, ইথেন থেকে তুমি একটা অ্যালডিহাইড বানায় দাও। সো তোমার কিন্তু এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, এই স্টেপগুলি কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি তোমাদের সবারই সাধারণ সংকেতগুলি মনে আছে, এগুলোর এই জৈবজাতকগুলো সাধারণ সংকেতগুলি মনে আছে। তাও আমি তোমাদের জাস্ট একটু মনে করাই দিচ্ছি, এটা তোমাদের এমসিকিউ যাদের আসবে তাদের আসতেই পারে। সাধারণ সংকেত কি, যেমন অ্যালকেনের যে সাধারণ সংকেত ছিল CN, এগুলি কিন্তু সব হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে কি বোঝায়, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, যেখানে কার্বন হাইড্রোজেনটা মাস্ট থাকে, অন্য একটা কিছু থাকতে পারে। সো অ্যালকেনে নর্মালি হয় কি CnH2n+2, এটা ছিল অ্যালকেনের সাধারণ সংকেত, আশা করি সবার মনে আছে। অ্যালকিনের কি ছিল, অ্যালকিনের ছিল CnH2n। অ্যালকাইনের কি ছিল, অ্যালকাইনের ছিল CnH2n-2। এরপর অ্যালডিহাইডের কি ছিল, অ্যালকোহল আমি বলি, অ্যালকোহলের কি ছিল, অ্যালকোহলের ছিল CnH2n+1 সাথে OH। এই জায়গায় এই CnH2n+1 এটার একটা সুন্দর নাম আছে, এটার নামটা কি, এটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, এটার আমরা আদর করে অ্যালকাইল মূলক বলি। এটার নাম কি, এটা আর দিয়ে লিখি, এরকম আর দিয়ে লিখি। সো অনেক জায়গায় দেখবে অ্যালকোহলকে এরকম না লিখে ROH দেয়। এই আর বলতে আসলে CnH2n+1, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি সরায় ফেলাও, যে এক যদি মূলক পাও, সেটাই কিন্তু অ্যালকাইল মূলক। আশা করি এগুলি সব তোমাদের মনে আছে। আমি জাস্ট বলে দিলাম, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বললাম যে এইসব জিনিসগুলো কিন্তু জানতে হবে। তুমি জাস্ট এরকম হইলো যে খুব বিক্রিয়া পড়লা, অ্যালকেন থেকে কিভাবে অ্যালডিহাইড বানায়, কিভাবে জৈব অ্যাসিড বানায়, একটা থেকে আরেকটায় যায়, এত কঠিন কঠিন জিনিসগুলো তুমি পড়লা, কিন্তু তোমার অ্যালকোহলের বা অ্যালকাইল মূলকের যে সাধারণ সংকেত এটাই মনে নেই, তখন কিন্তু একটা আফসোসের বিষয় যে আমি এত কঠিন জিনিস জানি কিন্তু এক সহজ জিনিসটাই ভুলে গেলাম। তাই বলছি, সহজ থেকে সহজতর জিনিস, কঠিন থেকে কঠিনতর জিনিস বইয়ে যা পাবা সব কিছুই কিন্তু জাস্ট রিভাইজ দিয়ে যাবা। ঠিক আছে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। ওকে, আমরা জৈব যৌগ চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো দেখতে পারি। এরপর আরো বিভিন্ন বিক্রিয়া ছিল, উডস বিক্রিয়া, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবা। উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, একমাত্র কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কিন্তু কি হয়, কার্বন সংখ্যার হ্রাস ঘটে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। আর উডস বিক্রিয়া কি হয়, কার্বন সংখ্যার বৃদ্ধি ঘটে, কার্বন সংখ্যা কিন্তু ডাবল হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর তোমাদের যাদের শর্ট কোয়েশ্চেন আসবে বা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে, এরকম কিন্তু কোয়েশ্চেন হবে যে ভিনেগার কি, অবশ্যই তোমরা এসএসসিতে পড়েছো ভিনেগার কি, আসলে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ। এরপর তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে ফরমালিন কি, মনেই আছে নিশ্চয়ই, ফরমালিনের 40% জলীয় দ্রবণ, এরকম টাইপের কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে, যেগুলি খুবই বেসিক, সবাই জানো। সো এগুলো কিন্তু মাথায় রাখবে। এরপর একটা পরীক্ষা ছিল বা একটা বিক্রিয়া ছিল বেয়ার পরীক্ষা, আশা করি সবার মনে আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা নিয়ে যদি একটু কথা বলি, বেয়ার পরীক্ষা করা হয় কেন, এটা যদি কোয়েশ্চেন করে, বা বেয়ার পরীক্ষা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, দুইটা পরীক্ষা কেন করা হয়, যদি প্রশ্ন করা হয় সেটা অবশ্যই উত্তরটা হবে কোনো জৈব যৌগের
অসম্পৃক্ততা পরীক্ষা করার জন্য, সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা যাচাইয়ের জন্য। সো তুমি যখন একটা জৈব যৌগ এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড, এটা তুমি জানতে চাবা, তখন কিন্তু আমার এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা অথবা বেয়ার পরীক্ষা, এই দুইটার পরীক্ষার আশ্রয় নিতে হয়। সো এই পরীক্ষা, ব্রোমিন পানি পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা তোমরা সবাই জানো। আমি বেয়ার পরীক্ষাটা একটু রিকল করে দিচ্ছি। বেয়ার পরীক্ষায় আমরা কি নেই মনে আছে? বেয়ার পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো কিন্তু অবশ্যই নেই। এরা বিক্রিয়া করে কি করে বলো তো? বিক্রিয়া করে K2MnO4 প্লাস H2O আর জার্মান অক্সিজেন, এই জিনিসটা উৎপন্ন করে। তোমরা সবাই লাইভ ক্লাসটা শেয়ার করে দিও এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবা। ওকে, সো আমি যেটা বলছিলাম, সো আমরা বেয়ার পরীক্ষায় কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো জিনিস নেই। এই দুটো জিনিসের ফলে আমি পটাশিয়াম, এই যে K2MnO4, পানি এবং জার্মান অক্সিজেন পাই। আমার মেইন কাজটা করে কে জানো? মেইন কাজটা এই পানি আর জার্মান অক্সিজেন করে। সো কিভাবে দেখো, আমি যদি এটার সাথে একটা বেয়ার পরীক্ষাটা আমি অ্যালকেনে করি, অ্যালকেনের সাথে যদি বেয়ার পরীক্ষা করি, তাহলে বেয়ার পরীক্ষার এই যে H2O আর জার্মান অক্সিজেন এরা বিক্রিয়া করে অ্যাকচুয়ালি নো চেঞ্জ, কোনো আসলে বিক্রিয়া করে না। এই নো চেঞ্জ যদি কখনো বিক্রিয়া করে না বা বর্ণ চেঞ্জ না করে, অ্যাকচুয়ালি এই বেয়ার পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কিন্তু একটা বর্ণ আছে, গোলাপি বেগুনি টাইপের একটা বর্ণ। এই বর্ণ যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো সেই জৈব যৌগটা আসলে সম্পৃক্ত। অ্যালকেন কিন্তু সম্পৃক্ত, তোমরা কিন্তু জানো অ্যালকেন কিন্তু সম্পৃক্ত। সো আমরা বুঝবো সেই জৈব যৌগটা সম্পৃক্ত। যদি বর্ণ চেঞ্জ করে তাহলে বুঝবো সে অসম্পৃক্ত। অ্যালকেন বর্ণ চেঞ্জ করে না, তাই বুঝলাম অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন অবশ্যই বর্ণ চেঞ্জ করে। সাপোজ একটা অ্যালকিন নিলাম, অ্যালকিন যদি আমি বিক্রিয়া করি অ্যালকিনের সাথে, সাপোজ একটা অ্যালকিনের একটা উদাহরণ দিই। অ্যালকিনের একটা উদাহরণ, 2 কার্বনের একটা অ্যালকিন যদি নেই, C≡CH2H2, অর্থাৎ ইথিন আমি নিলাম। ইথিনের সাথে যদি আমি বেয়ার পরীক্ষাটা করি তাহলে কি পাই? CH2 একটা OH একটা OH। এটার নাম মনে আছে সবার আশা করি? এটা কিন্তু গ্লাইঅক্সাল, এটার নাম কিন্তু গ্লাইঅক্সাল। সো এটা কিন্তু মাথায় রাখবা। এবং অবশ্যই কিন্তু বর্ণ চেঞ্জ করে, এটা কিন্তু বর্ণহীন হয়ে যায়। সো আমি সেটা দেখে কিন্তু বুঝি আসলে যে গোলাপি বেগুনি বর্ণটা যেহেতু চলে গেছে, তাহলে আমি বুঝতে পারি এটা হচ্ছে এই অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত। সিমিলারলি অ্যালকাইনের ক্ষেত্রে যদি তুমি বলো, একটা অ্যালকাইন যদি নিলাম, ইথাইন নিলাম, ইথাইনের সাথে যদি বেয়ার পরীক্ষা করি, তাহলে এই যে পানি এবং জার্মান অক্সিজেন এরা যখন বিক্রিয়া করে কিন্তু বর্ণ চেঞ্জ করে এবং অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে। সো তোমার কিন্তু পরীক্ষায় অক্সালিক অ্যাসিডের সংকেত, এরপর গ্লাইঅক্সাইলের সংকেত, এগুলো কিন্তু অবশ্যই আসতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো। সো এখান থেকে আমরা কি আসলে জাস্ট বেয়ার পরীক্ষা বলো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলো, কি জানতে পারি? আমরা জানতে পারি যে এই পরীক্ষাগুলোর মাধ্যমে জৈব যৌগের একটা জৈব যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেটা নির্ধারণ করি। সো যদি কখনো বর্ণ চেঞ্জ হয়, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বেগুনি বর্ণ ছিল সেটা যদি দূর হয়ে যায়, তাহলে আমরা বুঝবো সে সম্পৃক্ত, আর যদি না হয় অসম্পৃক্ত। অ্যালকেনের ক্ষেত্রে জিনিসটা চেঞ্জ হয়, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে চেঞ্জ হয় না, এবং দুইটা যৌগ উৎপন্ন হয়। এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো, এবং এই জিনিসগুলো তোমরা সবাই জানো, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এই জিনিসগুলো, এবং তোমরা পড়েছো। সো এই মোটামুটি ছিল জৈব যৌগের চ্যাপ্টার। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়বা এবং গুরুত্ব সহকারে পড়বা। এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট এবং কোশ্চেন থাকবেই। এরপর যদি আমরা অধ্যায় 10 নিয়ে কথা বলি, অধ্যায় 10-এ কি ছিল? অধ্যায় 10 ছিল খনিজ সম্পদ, ধাতু অধাতু। এখানে আমাদের কি ছিল যে ধাতু অধাতু থেকে ব্রড কোশ্চেন থাকার সম্ভাবনা কম, যে তোমাকে যে বলবে না যে সোডিয়াম উত্তোলন জিনিসটা পুরো ব্যাখ্যা করো, অবশ্যই এরকম কিছু বলবে না। বাট এখানে কিন্তু অনেক শর্ট কোশ্চেন ছিল, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে।
যেমন তুমি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি এটা পড়তে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়ার সাইড যেগুলি আছে মনে রেখো, কেমিস্ট্রির প্রাণ হচ্ছে বিক্রিয়া। সো যেই সব জায়গায় বিক্রিয়া আছে সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো সবাই মাথায় রাখবা। এবার বিভিন্ন সংকেত, অলিয়ামের সংকেত মনে আছে? সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি থেকে অলিয়াম পড়ছিলাম। অলিয়ামের সংকেত কি ছিল? অলিয়ামের সংকেত ছিল H2S2O7, বা অলিয়াম কি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, আশা করি মনে আছে তোমাদের। সো আরেকটা বিখ্যাত ছিল যৌগ ছিল যেটার সংকেত কিন্তু আসতো ফিটকিরি, আশা করি মনে আছে তোমাদের। ফিটকিরির সংকেতটা আশা করি মনে আছে, বলো তো কি ফিটকিরির সংকেতটা কি ছিল? তোমরা সবাই লাইভ ক্লাসটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবা। সো তোমাদের এরপর কি বললাম যে ফিটকিরির সংকেত কিন্তু আসতে পারে, তো ফিটকিরির সংকেতটা অবশ্যই পড়বা। এরপর আর কি কি ইম্পর্টেন্ট, যেমন তোমাদের অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতি, অবিশুদ্ধ কপার থেকে কিভাবে বিশুদ্ধ কপার প্রস্তুতি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা যদি একটু বলি, এটা কিভাবে করা হয়? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয়, আশা করি মনে আছে। কিভাবে? এখানে জাস্ট একটা পাত্রে এটা দণ্ড নেওয়া হয়, তোমরা জানো একটাকে অ্যানোড একটাকে ক্যাথোড বলা হয়। এখানে অ্যানোড হিসেবে ইউজ করা হয়, কি বলতো? অবিশুদ্ধ কপার। অ্যানোডে অবিশুদ্ধ কপার ইউজ করা হয়, আর ক্যাথোডে যেখানে জমা হবে সেখানে একটা বিশুদ্ধ কপার। বিশুদ্ধ কপারের দণ্ডটা প্রথমত খুবই চিকন থাকে, আস্তে আস্তে সেখানে গিয়ে জমা হয়। এখানে কিন্তু বিশুদ্ধ কপারের একটা দণ্ড নাও থাকে। সো বিক্রিয়াটা কি হয়? অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া। অ্যানোডে কি হয়? জাস্ট কপার, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়। জাস্ট কপার, এটা সলিড ছিল, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ, অর্থাৎ জারণ বিক্রিয়া। সো কপার, এখানে যে কপারগুলি ছিল অবিশুদ্ধ, সেগুলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে এই দ্রবণে পড়ে কপার 2+ হিসেবে। সো দ্রবণে কিন্তু কপার সালফেটের একটা দ্রবণ নেওয়া হয়, অর্থাৎ কপার আয়নের কোনো একটা দ্রবণ নেওয়া হয়। সো এখান থেকে কপার 2+। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে এই দ্রবণের কপার 2+ গুলো দুইটা করে ইলেকট্রন, এখানে কিন্তু অ্যাকুয়াস মিডিয়াম হবে। সো দ্রবণের কপার 2+ গুলো এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কপার সলিডে পরিণত হয়, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশুদ্ধ। মনে রাখবা, এই কপারটা হচ্ছে আমার বিশুদ্ধ কপার, আর এটা কিন্তু বিশুদ্ধ না, এটা কিন্তু অবিশুদ্ধ কপার। সো এই যে অবিশুদ্ধ কপার যারা অ্যানোডে ছিল, অ্যানোড থেকে প্রথমত সে জারণ বিক্রিয়ার মাধ্যমে নিচে পড়ে, অর্থাৎ দ্রবণে পড়ে, এবং দ্রবণ থেকে পরবর্তীতে এই কপার 2+ গুলো বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ক্যাথোডে যেয়ে জমা হয়। ক্যাথোডে গিয়ে এভাবে বিশুদ্ধ কপারে, ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হবে, ক্যাথোডে গিয়ে বিশুদ্ধ কপারগুলো জমা হবে। এভাবে আমরা কিন্তু অবিশুদ্ধ কপার থেকে কপার বিশুদ্ধ করতে পারি, অর্থাৎ কপার বিশুদ্ধকরণ, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। এখানে কিন্তু অবশ্যই তুমি বিদ্যুৎ প্রবাহিত করবা, এখানে অবশ্যই ব্যাটারি দেওয়া হবে, বিদ্যুৎ প্রবাহিত করবা। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন করতে পারে যে অবিশুদ্ধ কপার অ্যানোড হিসেবে ইউজ করা হয় না ক্যাথোড হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? বিশুদ্ধ কপার কোথায় ইউজ করা হয়, এই জিনিসগুলো আমাদের কোয়েশ্চেন করতেই পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো কপার বিশুদ্ধকরণ, এটা অবশ্যই দেখবা। আর কি কি জিনিস দেখতে হবে, যেমন লোহায় মরিচা পড়া, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল লোহায় মরিচা পড়া। সেটা যে বিক্রিয়াগুলো ছিল সেগুলো অবশ্যই দেখবা। লোহার মরিচা পড়ার ডিরেক্ট বিক্রিয়া কিন্তু আসতে পারে, শর্ট কোয়েশ্চেন হিসেবে অবশ্যই আসতে পারে। এরপর আমরা যেহেতু আমি বললাম যে এত বড় কোয়েশ্চেন হয়তো আসবে না, যে তোমাকে বলবে না যে সোডিয়াম নিষ্কাশন, সোডিয়াম উত্তোলন, এটা পুরা প্রক্রিয়াটা বর্ণনা করো। কিন্তু আসতে পারে কি? আসতে পারে এরকম যে আমরা জানি যে সকল পদার্থকে কিন্তু সেম প্রসেসে উত্তোলন করা যায় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যেমন কিছু কিছু পদার্থকে কি করা হয়, কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু আমরা বিশুদ্ধকরণ করতে পারি, ঠিক আছে, ধাতু নিষ্কাশন করতে পারি। কিছু কিছু পদার্থকে কিন্তু স্ববিজারণ পদ্ধতিতে,
এবং কিছু কিছু পদার্থ কিন্তু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয়। সো কোন কোন পদার্থকে কার্বন বিজারণ পদ্ধতিতে করা হয়, কোন কোন পদার্থকে স্ববিজারণ পদ্ধতিতে করা হয় এবং কোন কোন পদার্থ কি করা হয় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয়, সেটা অবশ্যই জেনে যাবা। এমসিকিউতে শর্ট কোশ্চেনে কিন্তু অবশ্যই আসতে পারে। সো এই জিনিসগুলো একটু দেখবা। এর আগের চ্যাপ্টার নিয়ে যদি আমরা কথা বলি, অ্যাসিড ক্ষার সমতা। অ্যাসিড ক্ষার সমতায় কি ছিল? পানির ক্ষরতা খুবই ইম্পর্টেন্ট জিনিস। অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতায় কি কি হয়, কি কি আয়ন থাকলে অস্থায়ীভাবে পানি ক্ষর হয়, কি কি আয়ন থাকলে স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়, আর স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতার দূরীকরণের উপায়, এগুলি কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে অবশ্যই আসতে পারে, এমসিকিউতে কিন্তু অবশ্যই আসতে পারে। এবং পিএইচ কিন্তু অবশ্যই আসতে পারে। এবং আমাদের এমসিকিউতে পিএইচ, বিভিন্ন মানুষের ত্বকের পিএইচ কত, ঠিক আছে, পাকস্থলীর পিএইচ কত, এগুলো কিন্তু আসতে পারে। সো এগুলো অবশ্যই দেখে যাবা। এবং বিওডি সিওডি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এমসিকিউতে বলো আর শর্ট কোশ্চেনে বলো। বিওডি সিওডি এই দুটো জিনিস নিয়ে অবশ্যই বই খুবই কম কথা লেখা আছে, খুবই বেশি কথা লেখা নেই, যতটুকু লেখা আছে অবশ্যই পড়ে যাবা। বিওডির ফুল মিনিং কি, সিওডির ফুল মিনিং কি, মনে রাখবা। বিওডি এবং সিওডির মান যত বেশি হবে, পানি কিন্তু তত বেশি দূষিত হবে। অর্থাৎ বিওডি সিওডির মান বেশি কিন্তু অবশ্যই খারাপ, পানি বেশি দূষিত। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, বিওডির চেয়ে কিন্তু সিওডি সবসময় বড় হয়। বিওডি চেয়ে সিওডির মানটা সবসময় বড় হয়। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা। এরপর ক্লোরিনেশন ছিল, ক্লোরিনেশনটা মাথায় রাখবা। ক্লোরিনেশন প্রক্রিয়াটা যে বিক্রিয়া, অর্থাৎ বইয়ে যেসব জায়গায় বিক্রিয়া পাবো অবশ্যই সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর আগের যদি চ্যাপ্টারটা দেখো, রসায়ন ও শক্তি, এই চ্যাপ্টারে কি ছিল? এই চ্যাপ্টারে মেইন দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আর একটা কি তড়িৎ রাসায়নিক কোষ। একটা ছিল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আরেকটা ছিল তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ বেসিক জিনিসটা কি হয় আশা করি সবার মনে আছে। তড়িৎ বিশ্লেষণে বেসিক জিনিসটা কি হয় আর তড়িৎ রাসায়নিক কোষে বেসিক জিনিসটা কি হয়। তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা কি করি জানো? আমরা বিদ্যুৎ দেই, অর্থাৎ ইলেকট্রিসিটি দেই, অর্থাৎ বিদ্যুৎ শক্তি দেই। কিছুক্ষণ আগে আমরা দেখলাম না অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতি, তো কি করছি এখানে আমি কিন্তু কারেন্ট দিছিলাম। কারেন্ট দেওয়ার ফলে বিক্রিয়া হয়েছিল, অ্যানোডে জারণ হয়েছে, ক্যাথোডে বিজারণ হয়েছে। এই বিক্রিয়াগুলো কি জানো? এগুলো কিন্তু রাসায়নিক রূপান্তর, অর্থাৎ রাসায়নিক শক্তি কিন্তু অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে। সো বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি কিন্তু আমরা পাই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মেইন মেকানিজম, একদম বেসিক জিনিস। এগুলো কিন্তু সবসময় আমি যখন 9-10 ছিলাম সবসময় কনফিউজড হয়ে যেতাম যে তড়িৎ বিশ্লেষণে কি হয় আর তড়িৎ রাসায়নিক কোষে কি হয়। একদম ক্লিয়ার রাখবা যে তড়িৎ বিশ্লেষণ মেইন কাজটা বিশ্লেষিত হওয়া রাসায়নিকভাবে, সো রাসায়নিক শক্তি উৎপাদন করা বিদ্যুৎ শক্তির মাধ্যমে। আর তড়িৎ রাসায়নিক কোষ, যখনই কোষ বা ব্যাটারি জিনিসটা চিন্তা করবা, কোষ বা ব্যাটারি, সেখান থেকে তুমি কিন্তু আসলে পাবা কি? অবশ্যই শেষ পর্যন্ত বিদ্যুৎ শক্তিটা পাবা। কোষ বা ব্যাটারি জিনিসটা থেকে সবসময় আমরা বিদ্যুৎ শক্তি পাই। অর্থাৎ এখানে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি থেকে আমরা কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করি, অর্থাৎ বিদ্যুৎ শক্তি পাই। এর উদাহরণ কি? ব্যাটারি হতে পারে। এর উদাহরণ হিসেবে আমি ব্যাটারিকে বলতে পারি। তো এই দুইটা মেইন বেসিক ছিল। এবং এই চ্যাপ্টারে আমার এখনো মনে আছে তিনটা জিনিস, কিন্তু তিনটা তড়িৎ বিশ্লেষণ ছিল যেটা খুব কনফিউজিং। সেটা হচ্ছে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, একটা ছিল সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আরেকটা ছিল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। আর আরেকটা ছিল বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। এই তিনটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, এই তিনটা জিনিসের বিক্রিয়া তো পড়বাই, এবং অবশ্যই মাথায় রাখবা যে এখানে অ্যানোড হিসেবে কাকে ইউজ করা হচ্ছে, ক্যাথোড হিসেবে কাকে ইউজ করা হচ্ছে, কে কাহার জারণ হচ্ছে। একটা কথা অবশ্যই সারা জীবনের জন্য মাথায় রাখবা, অ্যানোডে সারা জীবন জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডে সারা জীবন সবসময় জারণ বিক্রিয়া ঘটবে, আর ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটবে। অবশ্যই কে প্লাস কে মাইনাস এটা দিয়ে কিন্তু বিবেচনা করা হয় না। মাথায় রাখবে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হবে, ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া হবে।
সো এই তিনটার ক্ষেত্রে কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট। আর রিটেনের জন্য পুরো বিক্রিয়াই আসতে পারে, খুব বেশি বড় না, 2-3 লাইন, সেটা অবশ্যই রিটেনের জন্য কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এবং একটা কথা মনে রাখবা, জারণ বিজারণ বিক্রিয়া, জারককে বিজারককে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যার জারণ ঘটে সে কিন্তু বিজারক, আর যার বিজারণ ঘটে সে কিন্তু জারক। সো এই জিনিসগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা। সো এই চ্যাপ্টার থেকে তোমরা তড়িৎ রাসায়নিক কোর্স হিসেবে ব্যাটারির যেই সেলের যে বিক্রিয়াগুলো ছিল সেগুলো অবশ্যই দেখবা, বই যেগুলো ছিল। এবং অবিশুদ্ধ কপার বিশুদ্ধকরণ এই চ্যাপ্টারটাও আছে, ওই দুইটা চ্যাপ্টারই আছে টপিকটা। সো এটা তো আমি তোমাদের বলেই দিলাম। এরপর তোমরা যেটা দেখতে পারো সেটা হচ্ছে ডেলএইচ এর ম্যাথগুলো আমরা কিন্তু এসএসসির জন্য খুবই ভালো করে প্রিপারেশন নিতাম। সো ডেলএইচ এর ম্যাথগুলো তোমরা দেখবা, যাদের রিটেন পরীক্ষা হবে ডেলএইচ এর ম্যাথ কিন্তু ছোট একটা ম্যাথ কিন্তু দিয়ে দিতে পারে ক্যালকুলেটারে। ডেলএইচ এর ম্যাথ একটা রিটেনের জন্য, ক্যালকুলেটার ছাড়াও তোমাদের যারা আছে তাদের কিন্তু সহজ কিছু ক্যালকুলেশন, সহজ কিছু নাম্বার দিয়ে দিতে পারে। সো ডেলএইচ এর ম্যাথগুলো অবশ্যই দেখে যাবা। এরপর তোমাদের বিক্রিয়া ছিল নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন কি, ফিউশন কি, একটা ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট, এই জিনিসগুলো দেখবা। এরপর তড়িৎ রাসায়নিক কোষে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল লবণ সেতু। লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ কি সেটা কিন্তু আসলে তোমরা আশা করি জানো, যে আয়নে যে একটা অসামঞ্জস্যতা তৈরি হয়, যে একটা অসমতা তৈরি হয়, তা দূর করা। সো লবণ সেতুর কাজ মোটামুটি খুঁটিনাটি সবকিছুই তোমাদের দেখতে হবে, এটাই হচ্ছে কথা। সো এছাড়া এরপর একটা দ্রবণে একাধিক অ্যানায়ন ক্যাটায়ন যদি থাকে, কোনটা আগে যাবে, হ্যাঁ কোনটা আগে ক্যাথোডে যাবে, এটা কিন্তু তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি সেটা হচ্ছে তোমার একটা অ্যানায়ন বা ক্যাটায়নে তড়িৎ রাসায়নিক সারণী, অর্থাৎ তোমার সক্রিয়তা সিরিজের উপর, অর্থাৎ সক্রিয়তার সিরিজ। এরপর নির্ভর করে আয়নদ্বয়ের ঘনমাত্রা, আয়নের ঘনমাত্রা। এরপর নির্ভর করে তড়িৎদ্বারের প্রকৃতি। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে একটা দ্রবণে যে অ্যানায়ন এবং ক্যাটায়নগুলি আছে তাদের মধ্যে কে আগে ক্যাথোডে গিয়ে জমা হবে, কে আগে যাবে। সো এইগুলি কিন্তু নির্ভর করে। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে। ওকে, সো এই চ্যাপ্টার থেকে এটুকুই। এরপর যদি দেখো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা, এর আগে সপ্তম অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল লা শাতেলিয়ার নীতি। সবাই পড়ছো আশা করি, লা শাতেলিয়ার নীতি সবাই জানো। সো লা শাতেলের নীতিতে কি হয় আমি একটু তোমাদের যদি বলি। সো সাপোজ আমি একটা উদাহরণ দিই, ধরো A প্লাস B বিক্রিয়া করে একটা লা শাতেলের নীতি অবশ্যই সাম্যাবস্থার ক্ষেত্রে সৃষ্টি হবে, মানে সাম্যাবস্থার ক্ষেত্রে এটাকে বর্ণনা করা হয়। A আর B বিক্রিয়া করে ধরো C আর D উৎপন্ন করছে, এদের কি বলা হয় বলো তো? এদের বলা হয় বিক্রিয়ক। এদের কি বলা হয়? এদের বলা হয় উৎপাদ। সো লা শাতেলের নীতি তিনটা ক্ষেত্রে বর্ণনা করা হয়, একটা হচ্ছে এটা ঘনমাত্রার প্রভাবে, আর একটা হচ্ছে কি ঘনমাত্রা, তাপমাত্রা, আর একটা হচ্ছে চাপ। সো আশা করি তোমরা এই সবগুলো জিনিস আশা করি মোটামুটি জানো। জাস্ট একটা জিনিস আমি বলি, তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিও যে তাপমাত্রার প্রভাবটা কি ছিল, চাপের প্রভাব কি ছিল, ঘনমাত্রার প্রভাব কি ছিল। জাস্ট আমি তোমাদের বলি, চাপের প্রভাবটার ক্ষেত্রে কিন্তু যদি এই বিক্রিয়ক এবং উৎপাদগুলো সব গ্যাসীয় হয় তাহলেই একমাত্র চাপের প্রভাব থাকবে। যদি গ্যাসীয় না হয়, অর্থাৎ কঠিন বা তরল হয়, তাদের কিন্তু চাপের প্রভাব নেই। কেন নাই? কারণ চিন্তা করো, তুমি জাস্ট এই মার্কারটাকে যদি চাপ দাও দুই পাশ থেকে, জাস্ট তুমি হাত দিয়ে চাপ দাও, তাহলে কি মার্কারটা আয়তন চেঞ্জ হয়? আয়তন চেঞ্জ কি তুমি বুঝতে পারো না কিন্তু আসলে। বাট তুমি যদি তরল পদার্থ পানিকে জাস্ট চাপ প্রয়োগ করো, তার কি আয়তন কমে যায়? কমে না। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু আয়তনের প্রভাবটা লক্ষণীয়, খুবই সিগনিফিকেন্ট মাত্রায় কিন্তু আয়তনটা চেঞ্জ হয়। সেজন্য শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব থাকে। যত তোমার কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, যত জায়গায় চাপ শব্দটা পাবা, মানে চাপের কোনো প্রভাব, সেটা লা শাতেলের নীতি বাদ দাও, যে কোনো জায়গায় বলো না কেন, চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে। এখন আরেকটা কথা, চাপের প্রভাবের কিন্তু আবার মোলের সংখ্যার পার্থক্যও থাকতে হবে। তুমি এখানে দেখো, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত? A এর 1, B এর 1, 2। আর উৎপাদে যদি দেখো C এর 1, D এর 1, 2,
2 আর 2 কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। সো পার্থক্য যদি না থাকে তাহলেও কিন্তু চাপের প্রভাব নাই। সো চাপের প্রভাবে দুইটা জিনিস থাকতে হবে। তো চাপের প্রভাব নিয়ে যদি আমি কথা বলি, লা শাতেলিয়ার নীতি, চাপের প্রভাবে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, সেটা হচ্ছে সবগুলো গ্যাসীয় হতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় হতে হবে। 2, এদের বিক্রিয়ক এবং উৎপাদের, মনে রেখো আমি সংক্ষেপে লিখছি, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে বিক্রিয়ক এবং উৎপাদ। সো এইখানে কিন্তু এই বিক্রিয়া যদিও সবগুলো গ্যাসীয়, তাও কিন্তু এদের মোল সংখ্যার পার্থক্য নাই, তাহলে কিন্তু চাপের প্রভাব নাই। এখানে যদি আমি 2 দিতাম, এখানে যদি 3 দিতাম, তাহলে এখানে দেখো 2 আর 1 কত, এখানে 3 মোট মোল সংখ্যা, এখানে কত 3 আর 1 4, পার্থক্য কিন্তু আছে, তাহলে কিন্তু চাপের প্রভাব আছে। এখন চাপ দিলে বাড়বে, কোন দিকে যাবে, এগুলো সব বইয়ে আছে, অবশ্যই তোমরা পড়ে নিবা। লা শাতেলের নীতি খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে। এরপর অবশ্যই জারক বিজারক নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়, এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা জারণ সংখ্যা নির্ণয় সবাই পারো। তো জারণ সংখ্যা নির্ণয়ে একটা বিক্রিয়া, একটা জারণ বিজারণ বিক্রিয়া যদি আমি লিখি তোমাকে, সেই জারণ বিজারণ বিক্রিয়া থেকে দেখেই তুমি কিভাবে বলবা এখানে জারককে বিজারককে জারণকার হয়েছে বিজারণকার হয়েছে। আমি একটা বিক্রিয়া লিখি তোমাদের জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। SnCl2 প্লাস 2FeCl3, এটা বিক্রিয়া করে ধরো উৎপন্ন করলো 2FeCl2 প্লাস SnCl4। এই বিক্রিয়া নেই জারণকার হয়েছে বিজারণকার হয়েছে, এবং কে জারক কে বিচারক জানতে চাই খুব তাড়াতাড়ি। কিভাবে করবো দেখো, আমি সবাই জারণ সংখ্যা লিখতে হবে। জারণ সংখ্যা যদি দেখতে চাও, ক্লোরিন হ্যালোজেনের জারণ সংখ্যা সবসময় আমরা জানি কত, -1। সো হ্যালোজেনের জারণ সংখ্যা যেহেতু -1, সো ক্লোরিনের -1। সো ক্লোরিনের যদি -1 হয়, Sn এর কত হবে দেখো, এখানে ক্লোরিনের আছে 2টা, তাহলে 2টা -1 তাহলে -2, তাহলে Sn এর হবে +2, কারণ নিট জারণ সংখ্যা কিন্তু 0 হয় একটা নিরপেক্ষ যৌগ বা মৌলের ক্ষেত্রে, এখানে নিরপেক্ষ যৌগ। সো ক্লোরিনের -1, এখানে আছে 3টা, তাহলে এফির হবে +3। ক্লোরিনের -1, এফির হবে এখানে যেহেতু 2টা +2, ক্লোরিনের -1 যেহেতু 4টা, এখানে হবে +4। একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করো, এই 4টা যৌগেই ক্লোরিন আছে এবং ক্লোরিনের 4টা যৌগের ক্ষেত্রে -1, অর্থাৎ জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। যদি জারণ সংখ্যার কোনো পরিবর্তন না হয়, সে জারকও না বিজারকও না, সে কি, সে হচ্ছে দর্শক আয়ন। সো এই ক্লোরিন কিন্তু এখানে আমার দর্শক আয়ন। সো জারণ সংখ্যার পরিবর্তন কার হয়েছে, Sn অর্থাৎ স্ট্রনশিয়ামের আর কে আয়রনের। সো Sn এর যদি খেয়াল করো, Sn এর দেখো এইখানে +2 ছিল, এইখানে কি হয়েছে +4। জারণ সংখ্যা বাড়ছে না কমছে, জারণ সংখ্যা বাড়ছে। যদি জারণ সংখ্যা বাড়ে তাহলে জারণ হয়েছে। আবার বলি, যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি হয়েছে, জারণ হয়েছে। সো এই বিক্রিয়াটা আমার একটা জারণ বিক্রিয়া। আর যদি জারণ সংখ্যা কখনো কমে, তুমি যদি কখনো দেখো জারণ সংখ্যা কমে, যেমন এখানে Fe3+ ছিল, এখানে কি হয়েছে Fe2+, অর্থাৎ জারণ সংখ্যা কিন্তু হ্রাস পাইছে। জারণ সংখ্যা হ্রাস পাইলে সেটা কি বিক্রিয়া, সেটা বিজারণ বিক্রিয়া। সো খুব সহজ এই বিক্রিয়া থেকে কিন্তু তোমাকে আর কিছু লিখতে হচ্ছে না, তুমি জাস্ট প্রশ্নের মধ্যে একটু ক্যালকুলেশন করে তুমি বুঝে ফেলতে পারছো কে জারণ হয়েছে কার বিজারণ হয়েছে। এখন যদি আমাদের তোমাকে কোশ্চেন করি, এখানে বিজারককে জারককে, মনে রাখবা যার জারণ হয় সে বিজারক পদার্থ। জারণ কার হয়েছে Sn2+, বা পুরা যৌগটা নিয়ে যদি চিন্তা করো এই SnCl2, সো এটা কি হবে, যেহেতু এটা জারণ হয়েছে, সো এটা হবে বিজারক। আবার কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো, এই FeCl3 এটার ক্ষেত্রে কি হয়েছে, এটা নিজের বিজারণ বিক্রিয়া হয়েছে, তাহলে এটা কি, এটা নিজে একটা জারক পদার্থ। আশা করি জারণ বিজারণ এটা তোমরা সবাই জানো, জাস্ট আমি তোমাদের রিকল করাই দিলাম যেন তোমাদের জাস্ট মনে থাকে। অবশ্যই এই জিনিসগুলো কিন্তু দেখে যাবা। সো এই এবার নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কি, যেই বিক্রিয়ার জারণ সংখ্যার কোনো পরিবর্তনই হয় না। যেমন নন রেডক্স বিক্রিয়া কিন্তু দুই ধরনের বিক্রিয়া আছে নন রেডক্স। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, প্রশমন সকল প্রকার প্রশমন বিক্রিয়া কিন্তু নন রেডক্স বিক্রিয়া। একটা প্রশমন বিক্রিয়া একদম ছোটবেলা থেকে যে প্রশমন বিক্রিয়া বুঝছি, অ্যাসিড এবং ক্ষারের সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে কি হবে, বিক্রিয়া করে কি হবে যে পানি এবং লবণ, লবণ এবং পানি, লবণটা কি NaCl আর পানিতে হয়েছে H2O। তুমি যদি এদের জারণ সংখ্যা দেখো, সোডিয়ামের +1,
হাইড্রোক্সিলের তুমি যদি এখানে হাইড্রোক্সিলের মধ্যে থাকো অক্সিজেনের আর হাইড্রোজেনের সবসময় +1 হয়, অক্সিজেনের যদি -2 হয়, হাইড্রোজেনের +1 হয়, সিএল এর -1 হয়, সোডিয়ামের +1, ক্লোরিনের -1, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, সব যদি দেখো তুমি আসলে কারোই জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, কারোই জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। কোনো একটা বিক্রিয়ায় কোনো আয়নেরই যদি কোনো একটা পার্টিকুলার কারোই যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে কি তারা সবাই দর্শক আয়ন? অ্যাকচুয়ালি তাই, তারা সবাই যদি এরকম দর্শক আয়ন হয় তাহলে সেই বিক্রিয়ার নাম হয় নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ হয়ই নেই কোনো। সেই বিক্রিয়াকে আমরা আদর করে নাম দিছি নন রেডক্স বিক্রিয়া। সো নন রেডক্স বিক্রিয়া দুই প্রকার হয়, প্রশমন বিক্রিয়া হয় আর একটা হয় অধক্ষেপণ বিক্রিয়া। অবশ্যই তোমরা বইয়ে দেখবা লেখা আছে প্রশমন বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া, এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এই জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা। সো মোটামুটি 6 নম্বর চ্যাপ্টার থেকে যদি বলো, 6 নম্বর চ্যাপ্টার আমার মনে হয় জৈব যৌগের পর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার। এই 6 নম্বর চ্যাপ্টারে তোমাদের মোল সংখ্যা থেকে কিন্তু অনেক ম্যাথ আসতে পারে। এখন তোমাদের যদি ম্যাথ করাইতে চাই অনেক ম্যাথ করা যায়, পুরো 4-5 ঘন্টা ধরে ম্যাথই করানো যাবে, কিন্তু মূল সংখ্যা থেকে যত প্রকার ম্যাথ আছে সবাই সব প্রকার ম্যাথ দেখে যাবা। এটা আমাদের তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবেই। তোমরা যদি জৈব আমাকে যদি বলো যে কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার কি, তাহলে আমি বলবো একটা হচ্ছে মূল সংখ্যার যে চ্যাপ্টারটা সেটা, অর্থাৎ 6 নম্বর যে চ্যাপ্টার রাসায়নিক গণনা এবং জৈব যৌগ, এই দুটা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবেই। শর্ট কোশ্চেন বলো, এমসিকিউ বলো, সবকিছুই এই দুটা চ্যাপ্টার থেকে থাকবে। এবং তুমি যদি 6 নম্বর চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টারে মোলের যে চ্যাপ্টারটা রাসায়নিক গণনা, এখানে কিন্তু ছোটখাটো ম্যাথও আসতে পারে এমসিকিউ হিসেবে। জাস্ট তোমার একটা ম্যাথ দিয়ে দিল, বললো এটার জাস্ট মোল সংখ্যা কত বের করো, ঠিক আছে, এটার কত লিটার আয়তন হবে, এরকম টাইপের যে কোনো ছোট কোশ্চেন, এটার সংকেত কি হবে। আর তোমার যদি বড় কোশ্চেন বলো, এখান থেকে তো বড় কোশ্চেন কি কি হইতে পারে তোমরা সবাই জানো। লিমিটিং বিক্রিয়ক খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলি কিন্তু বড় কোশ্চেন, যাদের বড় কোশ্চেন আসার সম্ভাবনা বা যেসব কলেজে বড় কোশ্চেন হবে, লিমিটিং বিক্রিয়ক থেকে অবশ্যই কোশ্চেন আসতে পারে। আর যেসব কোশ্চেন কলেজে তোমার শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেনের জন্য মূল সংখ্যার চ্যাপ্টার থেকে প্রচুর ম্যাথ আছে। সো তোমরা এই সব ম্যাথগুলি করছো, আমি এগুলি নিয়ে আলাদা করে কথা বলতেছি না। সো এগুলি নিয়ে কথা বললে আসলে কথা শেষও হবে না, কোনো পূর্ণতা হবে না আসলে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই মূল সংখ্যার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সব ম্যাথগুলো তোমরা দেখে যাবা। সো মূল সংখ্যা চ্যাপ্টারে কি কি ম্যাথ আছে, যে টপিকগুলি যদি তোমাদের মনে করাই, যে মূল সংখ্যা নির্ণয়, এরপর তুমি যদি বলো মোলারিটি নির্ণয়, মোলারিটি, এরপর তুমি যদি বলো স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়, লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর একটা এমসিকিউ তোমাদের আশা করি মনে আছে, যে কপার সালফেট, তুতের বিক্রিয়াটা, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে ছিল, যে কপার সালফেটের সাথে তোমার 5 অণু পানি যখন বিক্রিয়া করে, এটা কেলাস হয়, কপার সালফেটের কেলাস। এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটায় তুমি যখন দেখবা কপার সালফেট, তার বর্ণ কিন্তু ছিল প্রাথমিকভাবে নীল, তার বর্ণ ছিল কিন্তু নীল, কিন্তু যখন তুমি 5 অণু পানি যুক্ত করলা, কপার সালফেটের একটা কেলাস উৎপন্ন হইলো, সে তুতে কিন্তু তখন আর নীল থাকে না, তখন তার বর্ণটা সাদা হয়ে যায়। সো এখান থেকে কিন্তু এরকম এমসিকিউ আসতে পারে, কার নীল, কার বর্ণ কিরকম, কপার সালফেটের বর্ণ কিরকম, এর সাথে 5 অণু পানি যুক্ত হলে বর্ণ কিরকম হয়, এরকম কোশ্চেন আসতেই পারে। তো আমি তোমাদের জাস্ট একটা ধারণা দিচ্ছি ওভারঅল, যে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কি কি জায়গায় তোমাকে পড়তে হবে। সো আলটিমেটলি এরপর যদি এর আগের চ্যাপ্টার দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় বলো, তৃতীয় অধ্যায় বলো, এবং পর্যায় সারণী, এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারটা ছিল এই যে এরকম, যে এদিক বরাবর আর এদিক বরাবর, তুমি যদি এদিক বরাবর দেখো, এদিক হচ্ছে পর্যায়, আর এদিক বরাবর যদি দেখো গ্রুপ, গ্রুপ বরাবর তুমি যদি নিচে নামো তাহলে কি হয়, পদার্থের আকারটা বড় হয়, তুমি যদি নিচে নামো আকার বড় হয়। আর বাকি যে 3টা জিনিস ছিল, আয়নীকরণ বিভব, এবার কি তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ বিভব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই 3টা জিনিসই তুমি যত নিচে নামবা তত কিন্তু কমে, যত নিচে নামবা তত কমবে। অর্থাৎ গ্রুপ বরাবর তুমি যদি উপর থেকে নিচে নামো কমে, তাহলে পর্যায় বরাবর তুমি যদি ডান থেকে বামে যাও, মানে বাম থেকে ডানে যাও, তাহলে কি হবে, ঠিক তার উল্টা, অর্থাৎ আকার ছোট হবে, আয়নীকরণ বিভব, এরপর তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো কি বৃদ্ধি পাবে, স্বাভাবিক। সো এই জিনিসগুলো কিন্তু এভাবে মনে রাখতে পারো, এই জিনিসগুলো এমসিকিউতে অবশ্যই বা শর্ট কোশ্চেন আসতেই পারে। পর্যায় সারণী আরো কি ছিল, যে পর্যায় নির্ণয়, কোনো একটা মৌল তোমাকে দিয়ে দিল ক্যালসিয়াম, এটা কোন পর্যায়ে আছে, কোন গ্রুপে আছে, কিভাবে নির্ণয় করবা, সবকিছু দেওয়া ছিল, কখন 10 যোগ করতে হয়, কখন যোগ করতে হয় না,
এরপর শেষ একটা ইলেকট্রন বিন্যাস করে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, কয়টা বিজোড় ইলেকট্রন আছে, কয়টা জোড় ইলেকট্রন আছে, এগুলি সব কিছুর ভিত্তিতে কিন্তু আমাদের পর্যায় গ্রুপ এগুলি নির্ধারণ করা হয়ে থাকে। এগুলো আশা করি তোমাদের সবার মনে আছে, আর অনেকেরই হয়তো বা অনেকদিন পড়াশোনা করো নাই দেখে ভুলে গেছে। সেই জিনিসগুলো অবশ্যই বই থেকে পড়ে নিবা। এরপর তুমি যদি বলো দ্বিতীয় অধ্যায় কি ছিল? পদার্থের অবস্থা। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোটামুটি সহজ, এই চ্যাপ্টার থেকে কি আসতে পারে? একটা গ্রাফ ছিল মনে আছে, শীতলীকরণ বক্ররেখা, বরফের এবং পানির, একটা হচ্ছে তাপ প্রদানের বক্ররেখা, একটা হচ্ছে শীতলীকরণের বক্ররেখা। যে একটা ছিল এরকম যে তুমি যখন তাপ প্রদান করছো, ধরো বরফ, এটা হচ্ছে -40°C আছে, তবে এইভাবে যায় বরফ যখন এই জায়গাটায় বরফ ছিল, সো একটা পর্যায়ে গিয়ে তাপ, এখানে কিন্তু সময় আর এখানে কিন্তু তুমি তাপমাত্রা, সো একটা পর্যায়ে তাপ তুমি জিতছ, তারপরে তাপমাত্রা বাড়তেছে না কেন মনে আছে? এই জায়গাটা কি হয়, এই জায়গাটায় বরফ আর পানি দুটো একত্রিত থাকে, অর্থাৎ বরফ থেকে সে পানিতে পরিণত হয়। এই জায়গাকে আমরা একটা নাম দিচ্ছি সুপ্ত তাপ, অর্থাৎ এই জায়গায় সে তার তাপ দিয়ে তার তাপমাত্রা বাড়াচ্ছে না, কি করতেছে, তার অবস্থা চেঞ্জ করতেছে, সেই জন্য এই জায়গার সাথে তার তাপমাত্রাটা ফিক্সড। এবং এই তাপমাত্রাটা কত? বরফ এবং পানির ক্ষেত্রে তোমরা জানো 0°C, যাকে আদর করে আমরা কি নাম দিছি বলতো? গলনাঙ্ক, অর্থাৎ পানি বা বরফ যেটা বলো তার গলনাঙ্ক 0°C। এরপর তুমি যত তাপ দিবা, তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে গিয়ে একটা জায়গায় আবার এরকম হবে। সেটা কখন? সেটা হবে 100°C সময়। তখন কি হয়, এই জায়গাটায় পুরো পানি ছিল, কিন্তু এই জায়গায় গিয়ে পানি বাষ্পে পরিণত হয়, পানি আর বাষ্প দুইটা একত্রিত থাকে, এই জায়গাটাও সুপ্ত তাপ। এবং এই 100°C কি বলা হয়? স্ফুটনাঙ্ক। আশা করি সবার মনে আছে। সো পরবর্তীতে তাপ যত আরো বাড়াবা, তখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা বাষ্পের ক্ষেত্রে চলতে থাকবে। এটা কি ছিল? এটা হচ্ছে বরফের তাপ প্রদানের বক্ররেখা। অর্থাৎ তাপ প্রদান করলে বরফ কিভাবে তার অবস্থা চেঞ্জ করে বাষ্পে পরিণত হয়। এই দুই জায়গায় এই দুই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এই দুই জায়গায় এটা কিন্তু আমি জাস্ট বরফের ক্ষেত্রে দেখাইলাম, তোমার কিন্তু জাস্ট বরফ না, যে কোনো একটা আননোন পদার্থের ক্ষেত্রে দিতে পারে। একটা আননোন পদার্থ, জাস্ট বরফ না, একটা পদার্থ বলবো, জাস্ট ধরো এই একটা পদার্থ দিল, জাস্ট এখানে বললো, এখানে কিচ্ছু দিল না, জাস্ট বললো তোমার একটা পদার্থ যার তাপ প্রদানের বক্ররেখাটা এরকম, এখানে এটা কঠিন অবস্থায় ছিল, এখানে সে তরল হয়েছে, এখানে সে বাষ্পীয় বা গ্যাসীয় অবস্থায় ছিল, গ্যাসীয় অবস্থা বলা উচিত, বাষ্প না বলে গ্যাসীয় অবস্থায় ছিল। সো তোমাকে বললো এই ক্ষেত্রে এই তাপমাত্রা ধরো বলে দিল যে সাপোজ কথার কথা 40°C, আর এই তাপমাত্রা ধরো বলে দিল 200°C। জাস্ট বলো একটা পদার্থ যার তাপ প্রদানের বক্ররেখাটা এরকম। তো তোমাকে এখন কোশ্চেন করলো এর স্ফুটনাঙ্ক কত? তো তুমি এই গ্যাস থেকে কিভাবে বুঝবে স্ফুটনাঙ্ক? এই যে দেখো, এখানে তরল ছিল, এখানে গ্যাস ছিল, অর্থাৎ এই জায়গাটায় কেন স্টেবল, এই জায়গায় কেন সরলরেখা পাইলাম? কারণ এই সময় তরল সে গ্যাসে রূপান্তরিত হয়েছে, তার মানে এটাই আমার সুপ্ত তাপের জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা স্ফুটনাঙ্ক। সো এর স্ফুটনাঙ্ক হবে 200°C। যদি বলে এর গলনাঙ্ক কত? এর গলনাঙ্ক হবে 40°C। এটা ছিল তাপ প্রদানের বক্ররেখা। আর এটা ছিল শীতলীকরণের বক্ররেখা। শীতলীকরণের বক্ররেখাটা উপর থেকে নিচে নামে, অর্থাৎ গ্যাসীয় থেকে পরবর্তীতে এই যে এরকম থাকে, এইভাবে নিচে নামে। সেটা হচ্ছে শীতলীকরণের বক্ররেখা। এখানেও সেম, ফার্স্টে গ্যাস থাকে, পরবর্তীতে তরল হয়, পরবর্তীতে লাস্টে কঠিন হয়। সো এখানে যখন তুমি গ্যাস থেকে তরলে যাওয়ার সময় যখন একটা সরলরেখা পাবা, বুঝবা সেটা স্ফুটনাঙ্ক নির্দেশ করতেছে। আবার যখন তরল থেকে কঠিনে যাওয়ার সময় একটা সরলরেখা পাবা, বুঝবা সেটা গলনাঙ্ককে নির্দেশ করতেছে। আশা করি এই জিনিসটা জানো। আর প্রথম অধ্যায়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে তোমাদের জাস্ট হ্যাজার্ড সিম্বল যেগুলি ছিল, এদের ব্যবহার, অর্থাৎ ঝুঁকির মাত্রা, এই জিনিসগুলো সাংকেতিক যে চিহ্নগুলি ছিল সেগুলি জানতে হবে, কোনটা দিয়ে কোনটা চিহ্ন বোঝায়, এগুলি এমসিকিউতে আসতে পারে। এগুলোই। আর বিভিন্ন চ্যাপ্টার তুমি যদি বলো যে ওই যে রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা কি ছিল? আয়নিক যৌগ, সমযোজী যৌগ। আয়নিক যৌগ কেন পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ কেন হয় না, এরপর আয়নিক যৌগ গঠন প্রক্রিয়া, তোমাকে বললো সোডিয়াম ক্লোরাইডের গঠন প্রক্রিয়াটা লেখো। জাস্ট তুমি অবশ্যই পারবা সোডিয়াম কিভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিভাবে তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, আর সমযোজী যৌগে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিভাবে বন্ধন সৃষ্টি হয়, সেটা কিন্তু তোমাকে আঁকতে বলতে পারে ব্রড কোশ্চেনে, অর্থাৎ যাদের রিটেন পরীক্ষা হবে। আর এছাড়াও আরো অনেক কোশ্চেন ছিল, যেমন হীরা এবং গ্রাফাইটের মধ্যে একজন বিদ্যুৎ পরিবহন করে, আরেকজন কেন করে না, এরকম টাইপের কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বসি, তাই না?
এরপর যেমন সিলিকন ডাইঅক্সাইড, এটার দৈত্যাকার গঠনটা, সোডিয়াম ক্লোরাইড, এটা কেলাস গঠনটা, এরকম অনেক কোয়েশ্চেন কিন্তু ছিল। এরপর তড়িৎ ঋণাত্মকতা থেকে কোয়েশ্চেন ছিল। এরপর মনে রাখবে একটা কোয়েশ্চেন তোমাদের একটা এমসিকিউ জাস্ট আমার মাত্র মাথায় আসলো, ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। পুরো পর্যায় সারণী যদি দেখো, পর্যায় সারণীর মধ্যে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। সো এরকম টাইপের যত শর্ট কোয়েশ্চেন আছে, যত বেসিক কোয়েশ্চেনগুলি ছিল, যেমন আমাদের সময় আমি যখন নরোডেমে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার সময় একটা একদম বেসিক কোয়েশ্চেন ছিল যে আধুনিক রসায়নের মূল ভিত্তি কি। আধুনিক রসায়নের মূল ভিত্তি জাস্ট তুমি জানো পর্যায় সারণী। এবার তোমাকে এরকম কোয়েশ্চেন করতে পারে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পর্যায় সারণীর মূল ভিত্তি কি। এক এক সময় কিন্তু এক একটা ছিল, একদম আধুনিকতমটা তোমাকে বলতে হবে। পর্যায় সারণীর এখন কিন্তু মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। একটা সময় পারমাণবিক ভর ছিল, তাই না, একটা সময় পারমাণবিক সংখ্যা ছিল, পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ হয়ে এখন আমরা জানি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু আমাদের পর্যায় সারণীটার বেস তুমি বলতে পারো, পুরো ভিত্তি। সো এরকম পুরো বেসিক লেভেলের কোশ্চেন তোমাদের ভর্তি পরীক্ষায় থাকবে। সো তোমাদের জন্য সর্বশেষে একটা কথাই বলবো যে কলেজ ভর্তি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কলেজ ভর্তি পরীক্ষার সমস্যাটা কি হয়, জাস্ট তোমার যে এসএসসি যে প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনটা হুবহু সেই প্রিপারেশন নিয়ে যদি তুমি পরীক্ষা দিতে বসো, তুমি অবশ্যই 100-তে 99% তুমি সম্ভাবনা, মানে তুমি শিওর থাকতে পারো তুমি চান্স পাবা। কিন্তু কেন চান্স পাও না? কারণ তোমার মাঝখানে অনেক গ্যাপ হয়ে যায়। আমাদের সময় 2-3 মাসের একটা গ্যাপ ছিল, কিন্তু তোমাদের সময় প্যান্ডেমিকের জন্য গ্যাপটা আরও বেশি। সো তোমরা অনেক কিছু এখন ভুলে গেছো, সেজন্য হয়তোবা তোমাদের এই সমস্যাটা হবে। সো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই পুরো বইটা, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ যেগুলি থাকবে, পুরো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত রিভাইজ দিবা। ভাইয়া যেসব টপিকগুলি বললাম সেই টপিকগুলি অবশ্যই দেখবা, তাহলেই দেখবা মোটামুটি ভালো করতে পারতেছো। সো অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা, যেন কখনো আফসোস না করতে হয় আর এই জিনিসটা আমি পারতাম কিন্তু জাস্ট আমি রিভাইজ দিতে দিলাম না দেখে পারলাম না, এরকম যেন না হয়। তো যত সময় আছে অবশ্যই সেই টাইমটার প্রপার ইউটিলাইজ করো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যেন তোমরা কলেজে ভর্তি পরীক্ষায় সবাই সফল হও। এবং তোমরা মনে রাখবা, কেউ যদি তার পছন্দের মতো কলেজে তোমার ভর্তি পরীক্ষায় সফল নাও হও, তাও মনে রাখবা তোমাদের কিন্তু জীবনটা থেমে থাকবে না। অ্যাকচুয়ালি তোমাদের পরবর্তীতে সামনে তুমি যদি ডিসিপ্লিন উপায়ে ইন্টারে পড়াশোনা করো, তোমার কিন্তু অবশ্যই একটা সামনে সুন্দর একটা ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করবে। তো সেই সুন্দর একটা ভবিষ্যতের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকের কেমিস্ট্রি লাইফ ক্লাস এখানে আমি শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।